আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আমার ঘৃণিত লালু অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাটাকে আজকে খুঁজে পাওয়া গেল না। তাই আমি আমার ঘৃণিত লালু অমানুষের বাচ্চা কুলাঙ্গারকে খুঁজতেছি। হই হই রই রই দেশি কুত্তা, তুই গেলি কই? দেখা দে আমারে। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমি ইদানিং যতগুলো ভিডিও আপলোড করতেছি, আমার প্রায় সব ভিডিওতেই বা অধিকাংশ ভিডিওতে আমার প্রধান আসামির জায়গাটা এই কুলাঙ্গার দেশি কুত্তা দখল করে রাখতেছে। প্রায় প্রত্যেকটা ভিডিওতেই এই কুলাঙ্গার দেশি কুত্তা আমার ধুলাই খাচ্ছে, জুতা বেটা চারবেটা ঠ্যাঙ্গা বাইক খোলা বাস খাচ্ছে। এই জন্য মনে হয় তার শরীরে অনেক ব্যথা হয়ে গেছে। এই জন্য আমার ঘৃণিত লালু মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা আজকে আর ভিডিও বানানোর এনার্জি পায় নাই। সে বিশ্রামে আছে, সে রেস্টে আছে, বা সে ইঁদুরের গর্তে লুকিয়ে গেছে। আমার ঘরেও না বেশ কিছুদিন ধরে ইঁদুরের উপদ্রব খুব বৃদ্ধি পাইছে। তাই গত কয়েকদিন ধরে আমি ইঁদুরের ফাঁদ ঘরের মধ্যে এখানে সেখানে দিয়ে রাখতেছি। বেশ ভালোই ইঁদুর ধরা পড়তেছে। তো ইঁদুরের গর্তে আর ইঁদুর থাকে না, এখন ইঁদুরের গর্তে আমার ঘৃণিত লালু অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা লুকিয়ে থাকার সুযোগ পাইছে। আমার ঘৃণিত লালু অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা তুই আপাতত একটু মানে ইয়েতে থাক, সিরিয়ালে থাক, ঠিক আছে? আজকে তোর বোন ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান ফাতরানের নিশিকে দিয়ে ধুলাইটা শুরু করি। তো ভিউয়ার্স, ধুলাই শুরু করার আগে আজকেও একটা কমেন্ট এখানে স্ক্রিনে শেয়ার করে পরে শুনিয়ে তারপরে আজকে ধুলাইটা শুরু করতেছি। আমার গতকালকের ভিডিওতে আমার একজন সম্মানিত ভিউয়ার্স এই কমেন্টটা করছেন, ভাই আপনি যত যাই বলেন, আপনার দাঁতের বাগানের বাবা মায়ের অবৈধ টাকায় পাবনার ওই বাড়িটা, উনি দাঁতের বাগানকে আমার বানিয়ে ফেলছে। না আপু, এত বড় জঘন্য অপবাদ আপনি আমাকে দিয়েন না। দাঁতের বাগান আমার না, ঠিক আছে? দাঁতের বাগান ওই কার্টুন পায়জামা বলদের এবং বেশ কিছু প্রবাসী জনগণের, ঠিক আছে? আমার না। ওয়ান্স আপন এ টাইম সে যখন দাঁতের বাগান উপাধি পায় নাই তখন আমার ছিল। আর সে যখন আমার ছিল আমি চাই না যে সে সবার হয়ে যাক, কিন্তু সে যখন থেকে সবার হয়ে গেছে সেদিন থেকে বা তখন থেকে সে আর আমার না। তো এই জঘন্য অপবাদটা আর কখনো আপনিও আমাকে দিবেন না, আর আমি বাকি সবাইকে অনুরোধ করতেছি আপনারা কেউ কিন্তু আমাকে এরকম অপবাদ দিবেন না যে আমার দাঁতের বাগান, আমার সাগিনোর, এটা সেটা এইভাবে বলবেন না। তারা এখন পরের সম্পত্তি হয়ে গেছে বা জনগণের সম্পত্তি হয়ে গেছে, মনে থাকে যেন। তো এটার জবাব দিতে গিয়ে অনেকটা সময় চলে গেল। আবার প্রথম থেকে বলি, আমি লিখছেন, ভাই আপনি যত যাই বলেন, আপনার দাঁতের বাগানের বাবা মায়ের অবৈধ টাকায় পাবনার ওই বাড়িটা, অবৈধ টাকার বাড়িটা, যার কারণে আজকে পতিতালয় তৈরি হয়েছে। আমি সম্পূর্ণটা পড়ে আসি। অবৈধ টাকায় বাড়ি, যার কারণে আজকে বাড়িটা পতিতালয় তৈরি হয়েছে। দুইবার লিখছেন, সৎ পথে যদি টাকা কামাই করে বাড়ি করত তাহলে ওখানে কোনো পতিতা স্থান পেত না। দাঁতের বাগানের মা বাবা জীবনে নিশ্চয়ই কোনো পাপ করছিল, যার কারণে ওদের মতো দুইটা কুলাঙ্গার জন্ম নিছে। দাঁতের বাগানের ফ্যামিলির মধ্যে কি কোনো জ্ঞানী শিক্ষিত ভালো লোক নেই? যদি থাকতো তাহলে আমার মনে হয় এদেরকে এতদিনে পাবনা ছাড়া করত। ওখানকার পাবনার স্থানীয় লোকেরা এগুলো দেখে না, ও এগুলো দেখে কিভাবে সহ্য করে? এদেরকে মুখে চুনকালি মেখে জুতা গলায় মালায় দিয়ে বের করে দেওয়া উচিত। খুব সুন্দর চমৎকার একটা কমেন্ট করছেন এবং একদম উচিত, সত্যি বাস্তব একটা কমেন্ট করছেন যে ঠিকই এই দাঁতের বাগান
এবং আমার ঘৃণিত লালু কুলাঙ্গার দেশি কুত্তার মা বাপ যদি মানে বৈধভাবে এসব সন্তানের জন্ম দিত, দাঁতের বাগান ও দেশি কুত্তার জন্ম দিত, তাহলে এই দাঁতের বাগান এবং কুলাঙ্গার দেশি কুত্তা এতটা নির্লজ্জ বেহায়া শরম ছাড়া হইতো না, বা তাদের এইসব বেহায়াপনা, নির্লজ্জতা, মিচিটারি, বাটপারি, প্রতারণা এগুলো সব ভিউয়ার্সরা হাজার হাজার বা লক্ষাধিক ভিউয়ার্সরা বুঝে ফেলার পরে, জেনে ফেলার পরে, তাদের আসল চরিত্র এভাবে সবার সামনে প্রকাশিত হয়ে যাওয়ার পরে তারা এভাবে নির্লজ্জ বেহায়ের মতো মুখ দেখাইতে পারতো না। তো তারা মানে তাদের সব কুকর্ম প্রকাশ পেয়ে যাওয়ার পরেও, তাদের আসল চেহারাটা সবার সামনে প্রকাশিত হয়ে যাওয়ার পরেও যেভাবে নির্লজ্জ বেহায়ের মতো মুখ দেখায়, এতে একদম কি বলবো, পাগল ও বুদ্ধি প্রতিবন্ধী, পাগল ছাড়া মানে পাগলই তো, ঠিক আছে, তারা সবাই এক হিসেবে মানে বলতে কি এক কথায় মানে তাদেরকে এই সার্টিফিকেট দিয়ে দিবে যে তারা সবচেয়ে নিকৃষ্ট ও নির্লজ্জ বেহায়া। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর এই যে তাদের মা বাবার চরিত্র নোংরা বা ছিল বলেই, জঘন্য ছিল বলেই, নিকৃষ্ট ছিল বলেই তাদের মতন দুইটা কুলাঙ্গার ভাই বোনের জন্ম হয়েছে। তো দাঁতের বাগান এইসব কমেন্ট দেখে না, তার চোখে এইসব কমেন্ট পড়ে না। কোথায় কোন কমেন্ট মানে ভিউয়ার্স তাকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বা ফেসবুকে কমেন্ট করে, মানে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে তাকে মেসেজ দেয় আর ফেসবুক পেজে তাকে কমেন্ট করে। ইউটিউবে সে সামান্য কিছু ভিউয়ার্সের কমেন্টের রিপ্লাই দেওয়ার সময় পায় না, তার রুচি হয় না, তার ভয় লাগে, তার মেজাজ খারাপ হয়ে যায়। সামান্য দুই একটা বাজে কমেন্ট তার চোখে পড়লে ভালো কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার সময় তার থাকে না বা মন মানসিকতা থাকে না। কিন্তু একটা ভিডিওতে ফেসবুক পেজে সে ইদানিং অ্যাক্টিভ, তাকে তো সেখানে ব্যবসা করে ব্যবসা ভিত্তি করে খাইতে হয়, এই করতে হয়, তাই সেখানে সে অ্যাক্টিভ কমেন্ট বক্স মানে চালু রাখছে। কারণ তার ব্যবসায়িক পেজ বন্ধ রাখলে মানে সেখানে যদি কমেন্ট অফ করে রাখে তাহলে তো কাস্টমাররা, তার খদ্দেররা তার সাথে যোগাযোগ করতে পারবে না। এই জন্য সে ওইখানকার কমেন্ট বক্স অফ করে নাই, বন্ধ করে নাই, সেখানে সেটা চালু রাখছে। তো সেইখানকার কমেন্টের উপর ভিত্তি করে সে ইউটিউবে ভিডিও আপলোড করতে আসে, সেইটা তার রুচি হয়, সেই মন মানসিকতা তার থাকে। কিন্তু ইউটিউবে মানে সামান্য তার বর্তমানে 7-8 হাজার বা 5-7 হাজার, 10 হাজার, 15 হাজার যেই রকম ভিউজই হোক, সেখানে 15-20টা কমেন্ট হয়তো বা মানে সে পায় বা ইয়ে করে। আর অধিকাংশ সোজা কথা ভিউয়ার্স তাকে জুতা পেটে, ঝাড়ু পেটা, ঠ্যাঙ্গা, আইকলা বা জিম থেরাপি, মরিচ বাটা দেয় বলে সে একটা কমেন্টও পাবলিশ করতে পারে না। তো এই জন্য কমেন্টের উপর, ইউটিউবের কোনো কমেন্টের উপর সে ভিডিওই বানাইতে পারে না, যে বলতে পারে না যে আমার ওই চ্যানেলে ওই কমেন্টটা আসছিল, যে সেটার আজকে জবাব দিছি। কোথাকার কোন মানে তার ভাইরাল ভিডিও, তার ভাতিজি তার জন্য কান্নাকাটি করতেছে, মানে সে যেভাবে বর্ণনা দিছে ওই কথাগুলোই বলি। সে কি টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওটা আপলোড করছে, আমি তাকে তার কোন ভিডিওর জন্য ধুলাই করব এটা আমি আগে আপনাদেরকে একটু পড়ে শোনাই, তারপরে তাকে ধুলাইটা করি, তাহলে আমার ধুলাইয়ের সুবিধা হবে। সে গত 10 তারিখ মানে এই জুন মাসের 10 তারিখে একটা ভিডিও আপলোড করছে। সেখানে সে থাম্বনেলে লিখছে, ভাইয়ার টাকা দেখে আমি ভাইয়ার বাচ্চাদের আদর করি। এটা শুনতে হলো আমাকে, কান্নার একটা স্টিকার বা ইমোজি। আর টাইটেল, চুপচাপ থাকলে সেটা কিন্তু দুর্বলতা না, সেটা হলো ভদ্রতা। ও মায়া মায়া গো, সে আমাদেরকে ভদ্রতা শিখাইতে আসছে। কোনটা ভদ্রতা কোনটা অভদ্রতা এটা সে আমাদেরকে শিখাচ্ছে। তারপর কত কিছু যে শুনতে হয় সেটা হজম করতে শিখে গেছি। তো জন্ম থেকেই মানে সবকিছুই হজম করে ফেলাস, মানে পায়খানা খেয়ে, হাগু খেয়ে, কুত্তার হাগু মতো খেয়ে তোরা সেটাও হজম করে ফেলতে পারিস। এত জুতার বাড়ি, ঝাঁটার বাড়ি, ঠ্যাঙ্গা, কেবলা বাস খেয়েও তোরা হজম করে ফেলিস। আর সেখানে সামান্য কথা, সেটা তো হজম হওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আর তুই এই যে এই টাইটেল থাম্বনেলটা দিয়ে এখানে ভিডিওটা করলি, ভিউয়ার্স এই ভিডিওটা যে দাঁতের বাগান করলো, কেন করলো, এখানে ভিউয়ার্সটা কি বলছে, ওই ফেসবুকের মধ্যে সে সম্ভবত 15 সেকেন্ডের একটা রিলস ভিডিও আপলোড করছিল। সেখানে
দৃশ্যটা ছিল এরকম যে সে তার আপন ভাতিজি, সৎ ভাতিজি তানু মণ্ডল না, তার যে আপন ভাতিজি দেশি কুত্তার একমাত্র মেয়ে ওই পুচকে তাবি আছে। তো বিদায়ের সময় মানে দাঁতের বাগান যখন মালয়েশিয়া চলে আসবে এবার বিদায়ের সময় ওই বাচ্চাটা খুব কান্নাকাটি করতেছিল ফুফুর ভালোবাসায়, ফুফু চলে যাবে। না জানি যে দেশি কুত্তা সিমনি মেরা কান্দাইছে, দেশি কুত্তা মানে এই ধরনের টাইটেল থাম্বনেল দেওয়ার জন্য ইয়ে করে না যে ফুফুর বিদায় দেখে আমার মেয়ে কান্না আর থামছেই না, মানে তাবিয়ার কান্না কোনোভাবেই থামছে না আমার বোনের চলে যাওয়া দেখে বা ফুফুর চলে যাওয়া দেখে। এই যে তো দাঁতের বাগান সেখান থেকে একটু ক্লিপস নিয়ে সে একটা রিলস ভিডিও আপলোড করছিল। তো সেখানে অনেক ভিউয়ার্সরা নাকি তাকে কমেন্ট করছে, সবাই ভালো ভালো কমেন্ট করছে। আর একজন ভিউয়ার্স বা কয়েকজন 2-3 জন ভিউয়ার্স এরকম কমেন্ট করছে যে দাঁতের বাগান তার ভাইয়ের মানে সম্পত্তির লোভে, মানে ভাইয়ের টাকা পয়সা দেখে মানে এই একলা পিরিত দেখায়, এত ভালোবাসার নাটক করতে আসে যে ভাই মানে মানে ভাইয়ের মেয়ে ভাইয়ের ছেলে তাদের প্রতি এই ভালোবাসা দেখিয়ে সে অভিনয় করে যাতে ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকে, ভাবির সাথে সম্পর্ক ভালো থাকে, এরকম ভাবে একটা কমেন্ট করছে। তো এই কমেন্টটা তাকে ফেসবুক পেজে করা হয়েছে। তো এইটা নিয়ে যদি তাকে কোনো ভিডিও বানাইতে হয়, যে রিপ্লাই ভিডিও তৈরি করতে হয়, তাহলে এই মুখোশধারী শয়তান, এই ভণ্ড বাচাল, এই রাতের রানী খাটের রানী দাঁতের বাগান এটা ফেসবুকে আপলোড করবে, এটাই স্বাভাবিক না ভিউয়ার্স? ফেসবুকের মানে ভিউয়ার্স কি ইউটিউবে এসে তার এইসব গেউ গেউ বা বক বক শুনতে আসবে? ভিউয়ার্স আপনারা কোন চ্যানেলি এইটার সমাধান আমাকে একটু দিয়ে যাবেন, এটার জবাবটা আমাকে একটু দিয়ে যাবেন, এটা হিসাবটা আমাকে একটু মিলিয়ে দিয়ে যাবেন। এই যে এখানে শুরুতে আমি যে কমেন্টটা করে শোনাইলাম, আমার কমেন্ট মানে ভিডিওতে আসা যে সম্মানিত ভিউয়ার্স কমেন্টটা করলেন, তো এই সব কমেন্ট কি এই দাঁতের বাগানের চোখে পড়ে না যে তাদেরকে এত এত রোস্টাররা তাদের কুকর্মের জন্য, তাদের এসব নষ্টামি নোংরামি ব্যয়াপনার জন্য, চিটারি বাটপারি প্রতারণার জন্য তাদের প্রতি বিরক্ত হয়ে যে উচিত কথাগুলো বলে কমেন্টগুলো করে, এইসব কমেন্টের উপর ভিত্তি করে কি তাদের একটা ভিডিও বানানো উচিত না? বা মানে এই ইয়েগুলো তাদের চোখে আসে না যে এইভাবে তাদেরকে জুতাপিটা করা হচ্ছে, তাদের কাছে কৈফিয়ত চাওয়া হচ্ছে? তখন তো দাঁতের বাগানরা এই বিষয় নিয়ে কোনো ভিডিও বানায় না। দেশি কুত্তাও এগুলো শুনেও মানে না শোনার ভান করে থাকে, এত জুতাপিটা খেয়েও সে মনে করে যে তার কিচ্ছু হয়নি। তবে এই যে অনেকদিন জুতাপিটা খাওয়ার পরে দেশি কুত্তা একটু ইঁদুরের গর্তে লুকিয়ে গেছে। দেখুন আমার দাঁতের বাগান তোকে প্রশ্ন হচ্ছে যে তুই মানে এটার জবাবটা তুই কিভাবে দিবি? ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, তুই মানে কি করলে তোকে তোর এইসব ফটকামি ফাতরামি এবং চিটারি বাটপারি প্রতারণা একটু বন্ধ করবি, এটা একটু বলে দিয়ে যেত। ওই ভিউয়ার্স কথা ফেসবুকে যে কথাটা লিখছে একদম সত্যি কথা লিখছে, এখানে কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই, শুধুমাত্র টাকার জন্যই তুই এখন পর্যন্ত তোর এত গুমর ফাঁস হয়ে যাওয়ার পরেও, তুই এত অপমানিত লাঞ্ছিত হওয়ার পরেও তুই তোর ভাইয়ের সাফাই গিয়ে যাচ্ছিস, মানে তোর ভাইয়ের সৎ মেয়ে বা পালিত মেয়ে বাংলার তানু মণ্ডলের সেই কাল্লা তলাটা চাপতেছিস। তোর একটুও লজ্জা হয় না বা মানে রুচিতে বাঁধে না যে এই রকম একটা জন্ম পরিচয়হীন বাপসারা তানু মণ্ডলের কাল্লা তলা চেপে তোর জীবিকা নির্বাহ করতে হবে? তুই যে আগে আমার কাছে যেভাবে বলতি যে কথাগুলো যে ভাই যে আমার ভাই এরকম একটা কাজ করছে, সেটা আমরা কেউ আশাও করি নাই বা সেই জিনিসটা আমরা মেনে নিতে পারি নাই, এটা আমাদের সবচেয়ে বড় একটা ব্যর্থতা, বা আমাদেরকে আমার ভাই আঘাত দিছে বা আমার মা বাবাকে আঘাত দিছে, এটা সেটা এটা ভাইয়ের ব্যাপার, ভাইকে বলেন, আমাদেরকে বলতে আসেন কেন? এইভাবে বলে দিলেও তো পারিস যে আমার ভাই মানে যাকে খুশি তাকে রাতের রানী বিয়ে করুক আর পাট ক্ষেতের রানী বিয়ে করুক, তাকে নিয়ে যদি খুশি থাকে সেটা তার ব্যাপার, তার ব্যাপারে তাকে প্রশ্ন করবেন, ইয়ে করবেন, আমাকে কিছু বলতে আসবেন না। বা তুই তোর ভাইয়ের ধারের কাছে একটু করবি যে আমাদের ভাই বোনের সম্পর্ক কি তাই বলে ছিন্ন করে দিব? এখন আমার মা নাই বাপ নাই, তো ভাইয়ের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে হবে, এই সেই জন্য যাতায়াত থাকে বা যোগাযোগ আছে, এইভাবে বলে দিবি। কিন্তু ওই যে আজাইরা ফেসাল পেরে একটা মিথ্যা বা বেশ কিছু মিথ্যাকে সত্য হিসেবে প্রমাণ করার জন্য আরো যে শত শত বা হাজার হাজার
মিথ্যার জন্ম দিচ্ছিস, তখন যে আরো ধোলাইয়ের শিকার হচ্ছিস বা আরো মানুষের কাছে অপমানিত লাঞ্ছিত হচ্ছিস, জুতা পিটা ছাড়া পিটা ঠ্যাঙ্গা হোয়াইট কলা বাস খাচ্ছিস, এটা কোথায় গিয়ে থামবে? হ্যাঁ, একটার পর একটা মিথ্যা 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 বলতেই আসিস তো বলতেই আসিস। এই মিথ্যার রেলগাড়ি বা জাহাজ, উড়োজাহাজ কোথায় গিয়ে থামবে? কোথায় যে ইন্ডিয়াতে আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হয়েছে, সেখানে একজন যাত্রী কিভাবে অলৌকিক ভাবে বেঁচে গেছে, এটা সেটা, কতজন যাত্রী মানে প্রথমবারের মতো মানে ইয়েতে যাচ্ছিল পুরো পরিবার সহকারে, এইটা সেটা আজেরা কিচ্ছা কাহিনী বলে তুই তোর ভিডিওতে তুই সচেতনতামূলক মানে পোস্ট করতে আসিস। এই সেই তোকে কোনো সচেতনতামূলক কথাবার্তা তোর মুখে মানায়? তোদের কোনো বিবেক আছে? তোদের মধ্যে কোনো ন্যায় বিচার আছে? তোদের মধ্যে কোনো মনুষ্যত্ব আছে যে তুই মানে অন্য আরেকটা ইয়ে দিয়ে তুই মানে সুক্রিয়া আদায় করবি বা এটা সেটা? তোদের দ্বারা তো মানে এইগুলো আমরা আশা করি না। তোরা শুধু আল্লাহর কাছে মানে তোর জীবনে যেই নষ্টামি নোংরামি করছিস এবং এখনো পর্যন্ত ইউটিউবে যেভাবে চিটারি পাটপারি প্রতারণা করে যাচ্ছিস, দিনের পর দিন তোদের শুধু অন্যায়ের বা পাপের পাল্লা ভারী করে যাচ্ছিস, সেইগুলোর জন্য ইয়ানাফসি করে মানে তোরা কুল পাবি না। এরপরেও মানে আবার নতুন নতুন চিটারি বাটপারি প্রতারণা কেন মানে কিভাবে মানে কোন হিসাবে করিস, মানে কি চিন্তা করে করিস? তোরা যদি সোজা কথা পরকালে মৃত্যুর পরে আযাবের ভয় বা শাস্তির ভয়, জাহান্নামের ভয় তোদের মনের থাকতো, তাহলে আল্লাহ নবীর নাম মুখে নিয়ে এইভাবে ভন্ডের মতো মুখোশধারী শয়তানের মতো প্রতারণা করতি না রে। ফটকার বাচ্চা, অমানুষের বাচ্চা, রাতের রানী খাটের রানী, ভন্ড মুখোশধারী শয়তান, কিটকাটের দাঁতের বাগান। মানে তার আরো একটা ভিডিওর জন্য ধুলাই করতে হবে বা ভিডিওর ভিতরে তার আরো অনেক ফটকামি ফাতরামি আছে। আর ইদানিং সে যেভাবে বাজারা কিছু মহিলাদের ছবি টবি লাগিয়ে যে ধরনের টাইটেল থাম্বনেল গুলো দিয়ে ভিডিও আপলোড করতেছে, অবশেষে সেই অপেক্ষার দিনটা আজকে আসলো। কতদিন পর দেখা হলো কিছু বাজারা মহিলাদের সাথে মানে ইয়ে করতে গেছে, কি করতে গেছে না করতে গেছে, খাটকা পেতে গেছে না কি করতে গেছে, এগুলো টাইটেল থাম্বনেল এখানে দিলে আপনারা বুঝতে পারবেন। তারপরে আজকে কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়েছে এটা বললাম না। এর আগে এই ফটকার বাচ্চা বা চিটারের বাচ্চা, ভন্ড প্রতারক মুখোশধারী শয়তান, টিটকারের দাঁতের বাগান, কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে দেখেন। থাম্বনেল একটার পর একটা অবলিক এরকম কেয়ারলেস ডাক্তার হতে পারে? হ্যাঁ, একটার পর একটা ডাক্তার কেয়ারলেস, মানে এখন সে খুব কেয়ারফুল আর ডাক্তাররা কেয়ারলেস। একবার চিন্তা করেন, আমি টাইটেলটা উপরে আসি। টাইটেল, ডাক্তার যদি এরকম কেয়ারলেস হয় তাহলে কোথায় যাব আমরা? প্রশ্নবোধক চিহ্ন, একটার পর একটা অবলিক মুখোশধারী শয়তান, টিটকারের দাঁতের বাগান। মানে টাইটেল এবং থাম্বনেলটা অনেকটা একই রকম, যে ডাক্তার যদি এরকম, একটা হচ্ছে কেয়ার, আবার আরেক দেশে গিয়ে লিখছে লেস, দুইটা কিন্তু এক শব্দ। আর মানে সে বোঝাইতে চাচ্ছে যে সে খুবই কেয়ারফুল বা সতর্ক একটা মা বা মহিলা বা একটা গৃহিণী, একটা নারী, এরকম মানে এমনই বুঝবেন না যে কোনো ডাক্তার খুবই মানে দায়িত্ব জ্ঞানহীনের মতো কোনো কাজ করছে, যে খুবই বাজে কোনো ইয়ে করছে, চিকিৎসা করছে, ইয়ে করছে, যার ফলে সে ডাক্তারদেরকে এইভাবে ব্লেম দিচ্ছে, না জানি কি ক্ষতি করে ফেলছে তার। আর থাম্বনেলের মধ্যে যে ছবিটা সে লাগাইছে, তার যে হাবাগুবা বুদ্ধি প্রতিবন্ধী ছোট ছেলেটা আছে, সেটার কপালে এতটুকু জায়গা ব্যান্ডেজ করা ব্রোর মধ্যে, ঠিক আছে? আমি স্ক্রিনের ছবি দিয়ে দিব সম্ভব হইলে। সেই ব্রোর মধ্যে একটা ব্যান্ডেজ ছবি দেয়া, তো কিভাবে না কিভাবে তার ছেলের কপালটা কেটে গেছে। তার ছেলে প্রচন্ড দুষ্ট, ঠিক আছে? এখন আমি আর আমার ছোটবেলার কোনো স্মৃতি আর এখানে বললাম না। সে তার ছেলে দুই তিনটা দুষ্টমির বর্ণনা দিয়ে যে তার ছেলে হাত ভেঙে ফেলছে আর ঠোঁট কেটে ফেলে, কিছুদিন পর ঠোঁট থেতলিয়ে যায়, আর এই যে এখন কপাল কেটে ফেলছে, এটা সেটা। ছেলেকে নিয়ে সে খুব ইয়েতে আছে, তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে। তো ডাক্তার সেখানে যে অবস্থা দেখছে, সেখানে শিলি দেয় নাই। শিলি দেওয়ার প্রয়োজন মনে করেনি, বা শিলি না দেওয়ার অপকারিতা তাকে বোঝাইছে, তাকে কনভিন্স করছে যে এখানে শিলি না দিলেই চলবে, শিলি দেওয়ার প্রয়োজন নাই, মানে
এখানে ব্যান্ডেজ করে দিবে, এক ধরনের একটা গ্লো আছে বা গাম আছে, সেটা দিয়ে জোড়া লেগে যাবে। তো ডাক্তার সেই চিকিৎসা করে দিছে, ব্যান্ডেজ করে দিছে। এখন বাসায় এসে তার এই হাবাগোবা বুদ্ধি প্রতিবন্ধী ছেলে, মানে এটা ব্যান্ডেজ হয়তো বা খোলা ছিল বা এতে সে হয়তো বা ভাবছে যে শুকিয়ে গেছে, ইয়ে করছে, ওই যে কোনো একটা কাটা ছেড়াতে কিন্তু 2-3 দিন গেলে একটা প্রলেপ তৈরি হয়। আমরা এটাকে আঞ্চলিক ভাষায় বলি বষ্টি, ঠিক আছে? তো একটা ঘা হইলে বা একটা মানে কাটা ছেড়াতে একটা বষ্টি বা প্রলেপ তৈরি হয়। তো তার এই পুচকে বা এই হাবাগোবা বুদ্ধি প্রতিবন্ধী ছেলেটা সেই বষ্টিটা টেনে তুলে ফেলছে না শুকানোর আগে। তো এটা নাকি তুলে ফেলাতে আবার যে অর্ধেক ঘা এখনো শুকায় নাই, সেই জায়গাটুকু আবার একটু ফাঁকা হয়ে গেছে। এটা দেখতে কেমন লাগতেছে, দাঁতের বাগান, মানে হঠাৎ এটা খেয়াল করলো। তো সে তার ওই বলদ জামাই কার্টুন পায়জামাকে নিয়ে আবার ডাক্তারের কাছে গেল, অন্য ডাক্তারের কাছে গেছে, ঠিক আছে? তো অন্য ডাক্তারের কাছে যাওয়ার ফলে আবার আরেকটা ডাক্তার সেখানে আবার একটু গাম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। আর এই জিনিসটা সে যেইভাবে বর্ণনা করলো যে ডাক্তাররা কেয়ারলেস, ঠিক আছে, তার ছেলে এই ব্যান্ডেজ তুলে ফেলছে বা ব্যান্ডেজের নিচে মানে ওই ক্ষত স্থানের বষ্টি বা প্রলেপ যেটা তৈরি হয়েছিল সেটা তুলে ফেলাতে আবার সেখানে ক্ষত তৈরি হয়েছে। এটা ডাক্তারের অসচেতনতা। মা হিসাবে, একটা জঘন্য নারী হিসাবে এটা যে দাঁতের বাগানের ব্যর্থতা বা অসতর্কতার জন্য হয়েছে না, নিজের দোষ কিছু ডাক্তারদের উপরে দিয়ে দিল। আর কি জন্য মানে ডাক্তারকে কেয়ারলেস বলা হয়েছে, এখানে একটা জিনিস এরকম বলেছে যে যেই গ্লোটা দিয়ে তার ছেলের কপালে বা ব্রোর মধ্যে ইয়ে করছে, মানে ব্যান্ডেজ করছে, সেই গ্লোটা ডাক্তার ঢালে নাই, ঢালছিল একজন নার্স। তবে নার্স গ্লো একটু বেশি ডাইলা লেছে, এই জন্য গ্লো নাকি কাজ করেনি। কারণ গ্লো শুকানোর আগে, ইয়ে করার আগে সেখানে ব্যান্ডেজ লাগিয়ে দিছে। তো কোনো জিনিসের মাত্রা একটু অতিরিক্ত হয়ে গেলে সেটা তো শুকাইতে সময় লাগে। কারণ এমনিতেও একটা সুপার গ্লো লাগানোর পরে একটু সামান্য মানে যে কোনো একটা গান একটু শুকিয়ে তারপরে দুইটা জিনিস চাপ দিতে হয়। তো সে বোঝাইতেছে ওইটা যে গ্লোটা যেহেতু দিছে, তো গ্লো মানে বেশি হয়ে যাওয়াতে তার ছেলের ক্ষতস্থানটা জোড়া লাগে নাই বা শুকায় নাই। তো এই জন্য ডাক্তাররা কেয়ারলেস। তো এই এত শিক্ষিত, এত সচেতন, এইরকম ভণ্ড একটা খাটের রানী, রাতের রানী, মুখোশধারী শয়তান টিচারের দাঁতের বাগান, এই যে এইভাবে ডাক্তারদেরকে প্রশ্নবিদ্ধ করলো, ডাক্তারের চিকিৎসাকে। তবুও আমাদের বাংলাদেশে কিছু হাতুড়ি ডাক্তারদের কথা যদি বলতো, তবুও না এটা মেনে নেওয়া যাইতো। মালয়েশিয়ার মতো একটা দেশে ডাক্তাররা এরকম কেয়ারলেসের মতো, যে দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজকর্ম করবে, যেখানে শিলি দেওয়া প্রয়োজন সেখানে শিলি না দিয়ে একটা সুপার গ্লু গাম বা গ্লু দিয়ে যে কোনো চিকিৎসা শাস্ত্রে যে ইয়েগুলো গ্লু মানে প্রযোজ্য সেগুলো দিয়ে ট্রিটমেন্ট করবে, সেটা মানে ঠিক মতো হইলো কি হইলো না, এটা মানে পরিমাণে বেশি হয়ে গেল না কম হয়ে গেল, এটা কোনো ধ্যান খেয়াল করবে না, ইয়ে করবে না, সে ব্যান্ডেজ করে দিবে। এইটাও কি বিশ্বাসযোগ্য বা যুক্তিসঙ্গত কোনো কথা? আপনারা মানে এটা কারা কারা বিশ্বাস করতেছেন বা কাদের কাছে এই দাঁতের বাগানের এই গাঁজাখুরি গল্পটা যুক্তিসঙ্গত বলে মনে হয়েছে, এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, ইচ্ছা ছিল এই ভিডিওতে আমার কুলাঙ্গার দেশি কুত্তাকেও ইচ্ছা মতো তুলাই করতে এবং দাঁতের বাগানের আরো যেসব ফটকামি ফাতরামি গুলো আছে, সেই গাড়ি চালানো নিয়ে যে ব্যাটাগিরিমূলক কথাবার্তাগুলো বললো বা নষ্টামিমূলক, এখন কি বলবো, একটা বাজারে মহিলারা যেভাবে ইয়ে করে, বাজারে যাইতে পারলে তাদের কাছে অনেক ভালো লাগে, যে অনেক বেড়া গুতা খেতে পারে, অনেক রাতের রাজার খাটকা পাইতে পারে, তখন সেটা তাদের কাছে অনেক আনন্দের, অনেক মানে কিছু যে অ্যাচিভ করে ফেলা, এরকম একটা আনন্দের হয়। ওই রকম সে ড্রাইভিং শিখতে পারছে, তার কার্টুন পায়জামা বলদ বুদ্ধি প্রতিবন্ধী জামাইকে পাশে নিয়ে সে গাড়ি চালাচ্ছে, এগুলো দেখাচ্ছে, এর জন্য সে শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা সেটা বলে। মানে কি বলবো, এই রাতের রানীকে তাকে তার জামাই যতগুলো রাতের রাজা এনে দিবে সে তত বেশি খুশি, যে জান তুমি এত ভালো কেন জান,
যে আমার মানে সেঞ্চুরি পার করে, মানে আমার এই জীবনে আমি এত রাতের রাজার কলা খাইছি যে মানে গাছে ধরা সবরি কলাও বা সাগর কলাও তুমি তোমার জীবদ্দশায় খাও নাই। এইরকম ভাবে সে তার জামাই কাটুন পায়জামাকে মানে বলতে পারে, চ্যালেঞ্জ করতে পারে। আর সে এত গর্ভবতী বা খুশি হয় এত পুরুষের সান্নিধ্য পেয়ে বা এত রাতের রাজার খাট কাঁপাইতে পেরে সে নিজেকে এতটা গর্ভবতী মনে করে, গর্বিত হয়ে যায়, গাভিন হয়ে যায়। তো ভিউয়ার্স, এখন সময়ের দিকে তাকাইলে আমি যদি আরো ধুলাই করতে চাই তাহলে আমার একটা হজবরল লেগে যাবে। তো দেশি কুত্তা, কুলাঙ্গার, অমানুষ, ঘৃণিত লালু, এত এদিকে 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 তোরে শেষমেশ দুই একটা চটকানা মেরে মানে তোকে ছেড়ে দিই, তোকে আমি অন্য আরেক দিনই ধুলাই করবো। তো আজকে শুধু তোর একটু মানে খোঁজখবর নিয়ে যাই, তোর সাথে কুশল বিনিময় করি। তোর মানে মূলত হয়েছেটা কি, তুই আজকে কেন ভিডিও আপলোড করলি না? আজকে তোর শালার বউ ও সুমন্দির বউ, তোর শালি ওই পরকেরানি সাকিনর এবং চাপাসুর কি তারা কোনো কর্মকাণ্ড ঘটায় নাই, বা তোর পাট ক্ষেতের রানী বউ ডাইনি মাগিনর সে কোনো আকাম কুকাম করে নাই, বা তোদের সৎ খালা, তোদের বাড়ির কাজের মহিলা তোর পারুল খালা আম কুড়াইতে যায় নাই, যে কোনো কন্টেন্ট খুঁজে পাস নাই, যার ফলে তুই আজকে কোনো ভিডিও করতে আসিস নাই। না যে আমার ভয়েই আমি শুরুতে যে কথাগুলো বললাম যে ইঁদুরের গর্তে মানে সুযোগ পাইছিস আর লুকিয়ে গেছিস, ইঁদুর নাই তাই তুই কুত্তা হয়ে ইঁদুরের গর্তে লুকিয়ে গেছিস, নাকি শরীরটা অনেক ব্যথা করতেছে এটাই সত্যি, নাকি আরো একটা মানে জিনিস মানে হয়ে আছে এর পিছনে, কাহিনীর পিছনে লুকিয়ে আছে, যে তোর ফ্যাট খারাপ হয়ে গেছে গা। তোর বিয়াইন তানু মণ্ডলের শাশুড়ি বা চাচি শাশুড়ির পায়খানা খেয়ে তোর পেট খারাপ হয়ে গেছে বা তোর পায়খানা পাতলা হয়ে গেছে, এটার জবাবটা দিয়ে যাস। তো এই বিষয়ে কথা বলে তো পরবর্তী ভিডিওটা তৈরি করিস, ঠিক আছে? গতকালকে বা গত পরশুদিন তুই যে ভিডিওটা আপলোড করতেছিলি সেখানে তুই দেখাচ্ছিলি যে তানু মণ্ডলের চাচি শাশুড়ি তোর জন্য কিভাবে হাত ধোয়া পানি দিয়ে শরবত বানাচ্ছে, মানে বেলের শরবত বানাচ্ছে, দেশি কুত্তার প্রিয় প্রিয় পছন্দের শরবত, মানে এমনিতে হাত ভিজিয়ে ভিজিয়ে হাত ধুয়ে দিয়ে আর ওটা টয়লেটে যাওয়ার পরে মানে কি বলবো, মানুষ যখন শৌচ কাছে যে পানি খরচ করে হাত ধুয়ে মানে ইয়ে করলে, ওইটাও তোর তানু মণ্ডলের শাশুড়ির হাত ধোয়া শরবতের সাথে মনে হয় তোর জন্য আরেকটু ইয়ে হইতো, হাইজেনিক হইতো, রুচি সম্মত হইতো। তোদের তো রুচির কি বলবো দুর্ভিক্ষ, তোদের রুচির কথা কি আর বলবো, তোদের মানে বিকৃত রুচি তোদের, ঠিক আছে? এই জন্য এই যে এরকম যে পায়খানার মতো কালারের বেল মানে হাত দিয়ে কসলিয়ে কসলিয়ে শরবত বানাচ্ছে, পানি ঢালতেছে, ইয়ে করতেছে, এই শরবত খাচ্ছে, এইগুলো দেখে এই কুলাঙ্গের দেশি কুত্তা আমার ঘৃণিতে লাগলো, আমার আতো সে বলতেছে বিয়ান আপনাকে কোথায় যে রাখবো, আমার যে কি বলতে ইচ্ছে করতেছে, আপনাকে কি করতে ইচ্ছে করতেছে, একবারে মাঠে চেটেছে আপনার চুমাইয়া চেটে খাইয়া দেয়, কিন্তু পারি না, বাসায় প্রকাশ করতে পারি না। আমার বিয়াই যদি মাইন্ড করে বলছে আপনাকে মাথায় রাখতে পারি না, উকুনে খাবে, আপনাকে মাটিতেও রাখতে পারি না, পিঁপড়ায় খাবে, কোথায় যে রাখবো আমার প্যান্টের ভিতরে, মানে ওরা তো চিপায় রাখবো কিনা ভেবে পাই না। দেশি কুত্তা তুই তো খাচ্ছর কে রে, এত নোংরা কেন তোরা, তোদের মাথায় এত উকুন কেন, যে উকুনের ভয়ে কাউকে মাথায় রাখতে পারবি না, আবার এত অপরিষ্কার কেন, নোংরা কেন, ফ্লোরটা একটু পরিষ্কার করে রাখতে পারিস না, এত পিঁপড়া জমে কেন ফ্লোরের মধ্যে বা মাটিতে, যে পিঁপড়ার ভয়ে মাটিতে রাখতে পারবি না, উকুনের ভয়ে মাথায় রাখতে পারবি না, নোংরা কোথাকার ছোট লোক, খাচ্চর, জঘন্য, ঘৃণিত লালু দেশি কুত্তা, ফটকার বাচ্চা। তো তোকে ধুলাই করতে করতে ফটকামি ফাতরামির বর্ণনা দিতে দিতে মানে যে একটা হজবরলই লেগে গেছে, বা কথা বলতে বলতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তোর আরো অন্যান্য যে ফটকামি ফাতরামি গুলো আছে সেগুলো আজকে আর বললাম না, সেগুলোর জন্য আজকে আর তোকে কোনো জোদাপিটা করলাম না, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোকে ইচ্ছা মতো জোদাপিটা চারাপিটা ঠ্যাঙ্গা হোয়াইট কলা বাস দিয়ে তোকে হচ্ছে শিক্ষা দেওয়ার চেষ্টা করবো। তো আজকে তুই আমার চোখের সামনে থেকে বিদায় হ, দুসে 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 হুশ। তো ভিউয়ার্স,
আজকের ভিডিওটা কিরকম লাগলো, আমি কতটুকু ধুলাই করতে পারলাম আমি নিজেও বুঝতে পারতেছি না। কারণ যতগুলো কথা মাথার মধ্যে জমা করে বা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, বা এই কথাগুলো আপনাদের সামনে বলার চিন্তা ভাবনা মাথায় নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসছি, তার কি বলবো 10 ভাগের 2 ভাগও হয়তো আমি শেয়ার করতে পারি নাই। তো এই জন্য আমার নিজের কাছে কেমন একটু লাগতেছে, তাই বলতেছি যে আমার একটা হজবরল লেগে গেছে। তো আচ্ছা, যাই হয়েছে, আবার নতুন করে ভিডিও বানাইতে গেলে অনেক সময় লাগবে, তাই আর কোনো প্যারা না নিয়ে আমি যা বলছি, যতটুকু ধুলাই করছি ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থেকে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।